একদা এক বৃদ্ধ কাঠুরিয়া হারুন ছিলেন। তিনি ভাবলেন যে তার জীবনের দিন এখন আর বেশি বাকি নেই। তিনি তার ছেলে আসিফকে ডেকে বললেন, আমার প্রিয় ছেলে, তুমি তো জানোই যে জাফিরার জঙ্গলের একটি বিশেষ কোণে একটি বড় দেবদারু গাছ আছে। আমি কখনো সেই গাছটি কাটিনি। কাল তুমি একা জঙ্গলে কাঠ কাটতে যাবে, কারণ এখন আমার শেষ সময় এসে গেছে। ছেলে, মনে রাখবে, তুমিও কখনো সেই দেবদারু গাছটি কেটো না। জঙ্গলে যে গাছই পাও সেটি কেটে নিও, কিন্তু সেই দেবদারু গাছের গায়ে কখনো হাত দিও না। এই বলে হারুন মারা গেলেন। এই ঘটনার পর অনেক মাস কেটে গেল। একদিন হারুনের ছেলে আসিফ জঙ্গলে গেল। সে দেবদারু গাছটিকে মনোযোগ দিয়ে দেখল এবং তারপর মনে মনে ভাবল, এই গাছে তো কোনো বিশেষত্ব চোখে পড়ছে না, কেন এটি কেটে ফেলি। এই বলে সে তার কুড়াল তুলে গাছের গুড়িতে আঘাত করতে লাগল। গাছটি একটু সরে পিছিয়ে গেল। আসিফ এক পায়ে এগিয়ে গেলে গাছটি আরও পিছিয়ে গেল। এবার সে গাছের দিকে দৌড়াতে শুরু করল। গাছটি তার চেয়েও দ্রুত দৌড়াতে লাগল। শেষ পর্যন্ত আসিফ ক্লান্ত হয়ে সেই জায়গায় ফিরে এলো যেখান থেকে সে শুরু করেছিল। সে কুড়ালটি কাঁধে রেখে তার গাধার পিঠে চড়ে বাড়ির দিকে রওনা দিল। চলতে চলতে রাত হয়ে গেল। চারদিকে ঘন অন্ধকার ছেয়ে গেল। আসিফ গাধাটিকে থামালো এবং সিদ্ধান্ত নিল যে রাতটি সেখানেই কাটাবে। সে গাধাটিকে একটি গাছের সঙ্গে বেঁধে নিল এবং নিজে একটি মোটা ডালে উঠে বসল। যখন সকাল হলো, আসিফ গাছ থেকে নেমে এলো, কিন্তু যেখানে রাতে গাধাটি বাঁধা ছিল সেখানে হাড়ের একটি স্তূপ পড়েছিল, আর কিছু দূরে সেই দেবদারু গাছটিই দাঁড়িয়েছিল। আসিফ কুড়ালটি কাঁধে রেখে বলল, আচ্ছা, এবার আমি পায়ে হেঁটেই তার পিছু নেব। দেবদারু গাছ এবং আসিফ একে অপরের পিছনে চলতে লাগল। পাহাড়, উপত্যকা এবং মাঠের মধ্য দিয়ে তারা এগিয়ে চলল। এমনকি সন্ধ্যা হয়ে গেল। দিনের আলো কমতে শুরু করল। আসিফ এই রাতটিও একটি গাছের ওপর কাটালো এবং তারপর সকাল হতেই দেবদারু গাছের পিছনে দৌড়াতে লাগলো। তৃতীয় দিনে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। এতে আসিফ দেবদারু গাছের কথা পুরোপুরি ভুলে গেল। হঠাৎ তার সামনে একটি সাপ এবং একটি বড় হাতি এসে পড়ল। সাপ এবং হাতি পরস্পরের সঙ্গে লড়াই করছিল। সাপ হাতিটিকে গিলতে চেষ্টা করছিল, কিন্তু হাতির লম্বা দাঁত বাধা হয়ে দাঁড়ালো আর হাতিটি সাপের গলায় আটকে গেল। আসিফ তার চোখের উপর ভরসা করতে পারছিল না। এটা কি হচ্ছে? সে মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে রইল। তার মাথা কাজ করছিল না। যখন হাতিটি আসিফকে দেখল, তখন সে সাহায্যের জন্য চিৎকার করে বলল, বাঁচাও, বাঁচাও, ভগবানের দোহাই, এই সাপটাকে মেরে ফেলো। যতদিন বেঁচে থাকব তোমার এই উপকারের কথা মনে রাখব। শুধু এই হাতির দাঁতগুলো কেটে দাও। সাপও আসিফের কাছে মিনতি করে বলল, আমি তোমাকে অনেক ধনী করে দেব। কিছু না ভেবেই আসিফ কুড়াল তুলে হাতির দাঁতের উপর আঘাত করল। দুটি দাঁতই ভেঙে দূরে ছিটকে পড়ল, আর সাপ হাতিটিকে পুরোপুরি গিলে ফেলল। এবার সাপ স্বস্তির সঙ্গে আসিফের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে এই কাজের বিনিময়ে অনেক টাকা দেব। এই বলে সাপ আসিফের সঙ্গে চলতে লাগল। দুজনে মজা করে গল্প করতে করতে চলতে থাকল। পথে একটি নদী এসে পড়ল। সাপ আসিফকে বলল, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি একটু স্নান করে ফ্রেশ হয়ে নিই। যদি কিছু গন্ডগোল হয় তবে ভয় পেও না, বুঝলে? এই বলে সাপ পানিতে নেমে গেল। ঠিক তখনই প্রচণ্ড হাওয়া বইতে শুরু করল। চিৎকার করা ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিও শুরু হলো। বিদ্যুৎ এমন জোরে কড়কড় করছিল যেন আকাশ ফেটে যাবে। কালো কালো মেঘ একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়ানক শব্দ তৈরি করছিল। যতক্ষণ সাপ পানিতে স্নান করছিল ততক্ষণেই সব কিছু চলতে থাকল। আর যেই সে বাইরে বেরিয়ে এলো, ঝড় থেমে গেল এবং চারদিকে নীরবতা ছেয়ে গেল। স্নান করে সাপ আসিফকে বলল যে এখন তার ক্লান্তি দূর হয়ে গেছে এবং এখন যাত্রা সহজে কেটে যাবে। দুজনে আবার চলতে শুরু করল। পথের দুপাশে নীল রঙের অনেক ফুল ফুটেছিল। কখনো তারা সেগুলো ছিঁড়ত, কখনো হাসত, আর কখনো গান গেয়ে নাচত। অবশেষে তাদের সামনে একটি বাড়ি দেখা গেল। সাপ আসিফকে বলল, এটা আমার মায়ের বাড়ি, আমরা এই বাড়িতেই যাচ্ছি। যখন আমার মা জানবে যে তুমি আমার ভালো বন্ধু, তখন সে খুশি হয়ে তোমাকে মজার খাবার খাওয়াবে। আসিফ বলল, যদি কিছু খাওয়ার মেলে তবে আমি খুব খুশি হব। সাপ তাকে বুঝিয়ে বলল, সাবধান, কিছু খেও না, বরং আমার মাকে বলো যে ওই দেবদারু গাছের ওপর ঝোলানো ছোট্ট আয়নাটা দিয়ে দাও। গল্প করতে করতে তারা বাড়ির ভিতরে পৌঁছে গেল। সাপ দরজায় টোকা দিল। মা তৎক্ষণাৎ দরজা খুলে দিল, ছেলের খোঁজ খবর নিল এবং তারপর জিজ্ঞাসা করল, এই অচেনা লোকটি কে? সাপ জবাব দিল, মা,
এ আমার সবচেয়ে ভালো বন্ধু, এ আমার জীবন বাঁচিয়েছে। তাহলে ছেলে, একে ভিতরে নিয়ে এসো, দুধ আর মধু দিয়ে এর সেবা করো, মা বলল। আসিফ বাড়ির ভিতরে চলে গেল, কিন্তু সে খাবার খেতে অস্বীকার করল এবং বাহানা করে বলল যে তার খিদে নেই, নইলে সে নিশ্চয়ই খেত। কিন্তু ছেলে, তুমি আমার ছেলের বন্ধু, আমি তোমাকে না খাইয়ে কিভাবে যেতে দিই? আমার তো এটা খারাপ লাগছে। আচ্ছা ছেলে, যদি কিছু না খাও তবে কোনো উপহার নিয়ে যাও, সাপের মা আসিফকে বলল। আসিফ দ্বিধার সঙ্গে বলল, আপনার কাছে একটা জিনিস আছে, যদি সেটা আমি পাই তবে আমার যাত্রা সহজে কেটে যাবে। মা বলল, তুমি নামটা বলো, আমি তৎক্ষণাৎ দিয়ে দেব। আসিফ তাড়াতাড়ি বলল, ওই সামনের দেবদারু গাছের ওপর আয়না ঝুলছে, সেটা আমাকে দিয়ে দিন। মা বলল, এত ছোট্ট জিনিস চাইছো, তোমার ইচ্ছাটা বড় অদ্ভুত। আসিফ জবাব দিল, কোনো ব্যাপার না, এই ছোট্ট আয়নাটাই আমার যাত্রায় কাজে আসবে। আচ্ছা ছেলে, মা এতটুকুই বলল এবং আয়নাটা খুলে আসিফের হাতে দিয়ে দিল। সাপ ও সাপের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসিফ আবার যাত্রায় রওনা হলো। চলতে চলতে তার মনে হলো, সাপ তার মাকে দিয়ে আমাকে আয়নাটা কেন দিল? নিশ্চয়ই এর কোনো মানে আছে। এই ভেবে সে পকেট থেকে আয়নাটা বের করল। সে এর পেছনটা মনোযোগ দিয়ে দেখল, তারপর সেটা উল্টে সোজা করল এবং তাতে নিজের মুখ দেখতে লাগল। কিন্তু আয়নায় তার মুখের বদলে একটা রাক্ষস দেখা গেল। সেই রাক্ষস ভদ্রভাবে মাথা নিচু করে বলল, আমার রাজকুমার, কি আদেশ? এই অদ্ভুত ঘটনায় আসিফের হুঁশ উড়ে গেল। সে 1 মিনিট মূর্তির মতো দাঁড়িয়ে রইল, বিশ্বাসে তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। কিছুক্ষণ পর সে বুঝল যে রাক্ষস তাকে আদেশ দেওয়ার জন্য বলছে। সেই মুহূর্তে আসিফের খুব জোরে খিদে পেয়েছিল। আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। তার মুখ থেকে এই কথাগুলো বের হতেই আসিফের সামনে একটা খাবারের টেবিল তৈরি হয়ে গেল, যেখানে নানা রকমের খাবার সাজানো ছিল। রাক্ষস অদৃশ্য হয়ে গেল। খাবার এত মজার ছিল যে বেচারা আসিফ এর কল্পনাও করতে পারেনি। তাহলে আয়নার এই মানে? আসিফ মনে মনে বলল, নিশ্চয়ই এটা একটা জাদুই আয়না। সে পকেট থেকে আয়নাটা বের করে আবার তাতে তাকালো। রাক্ষস আবার হাজির হয়ে বলল, আমার মালিক, কি আদেশ? আসিফ তাকে আদেশ দিল, রাজার মেয়েকে আমার সামনে নিয়ে এসো। পরক্ষণেই রাজকুমারী লায়লা তার সামনে বসেছিল। আসিফ তাকে পেয়ে খুব খুশি হলো এবং সেই দিনই তার সঙ্গে বিয়ে করে নিল। রাজকুমারী লায়লার এভাবে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় রাজপ্রাসাদে হইচই পড়ে গেল। চাকররা প্রাসাদের প্রতিটি কোণে খোঁজাখুঁজি করল, কিন্তু লায়লার কোনো চিহ্ন পাওয়া গেল না। অবশেষে রাজা আদেশ দিলেন যে সারা দেশে ঘোষণা করা হোক, যে যে লায়লাকে খুঁজে আনবে তাকে মুখ মাখা পুরস্কার দেওয়া হবে। লায়লার পাওয়ার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। এমন সময় একদিন এক বুড়ি মহিলা শাহানা প্রাসাদে এসে বলতে লাগলো, আমি রাজকুমারীর বিষয়ে রাজার সঙ্গে কথা বলতে চাই। শাহানাকে তৎক্ষণাৎ রাজার সামনে হাজির করা হলো। শাহানা বলতে শুরু করল, মহারাজ, আপনার পুরো রাজ্যে রাজকুমারীর কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ থেকে প্রমাণ হয় যে সে এমন কোনো দেশে চলে গেছে যা 7 সমুদ্র পারে, এবং এটাও সম্ভব যে সে এমন কোনো জায়গায় আছে যার কথা মানুষ কল্পনাও করতে পারে না। এতে রাজা বিস্মিত দিয়ে বললেন, আপনার কি পরামর্শ? শাহানা বলল, প্রথমে আপনি কাঠের একটা সিন্দুক বানানোর আদেশ দিন, তারপর সেই সিন্দুকে লোহার চাদর লাগান। সিন্দুক এত বড় হতে হবে যাতে আমি তার ভেতরে বসতে এবং শুতে পারি, এবং আমার সঙ্গে 9 দিনের খাবারও রাখা যায়। যখন আমি তার ভেতরে বসব তখন আপনি তার ঢাকনা শক্ত করে বন্ধ করে খোলা সমুদ্রে ফেলে দিন। রাজা যেখান থেকে একটু আশা দেখতে পেতেন তিনি খুশি হয়ে যেতেন। তিনি তৎক্ষণাৎ সিন্দুক বানানোর আদেশ দিলেন। তারপর শাহানাকে সিন্দুকে বসিয়ে 9 দিনের খাবার তার মধ্যে রাখা হলো। এরপর ঢাকনা শক্ত করে বন্ধ করে সমুদ্রে ফেলে দেওয়া হলো। সমুদ্রের ঢেউ তাড়াতাড়ি সিন্দুকটিকে খোলা জলে নিয়ে গেল। সিন্দুক দিন রাত জলের ঢেউয়ের উপর দুলতে এবং ভাসতে থাকল। অবশেষে একদিন সকালে সমুদ্রের তীরে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেললে তাদের চোখ সেই সিন্দুকটির ওপর পড়ল। এই তীর ছিল সেই দেশে যেখানে আসিফের প্রাসাদ ছিল। জেলেরা শক্ত দড়ির সাহায্যে সিন্দুকটিকে তীরে টেনে আনল। সবাই সিন্দুক খুলে দেখার জন্য উৎসুক ছিল। তাড়াতাড়ি ঢাকনা খোলা হলো এবং ভেতরে তাকালে দেখা গেল একজন বুড়ি মহিলা শাহানা বসে আছে। শাহানা তার একটা করুণ কাহিনী শোনালো। সে বলল যে তার 2 প্রতারক ছেলে তাকে সিন্দুকে বন্ধ করে সমুদ্রে ফেলে দিয়েছে, যাতে তারা তাদের বুড়ি মাকে থেকে মুক্তি পায়। শাহানা তার গল্প বলতে থাকলো এবং সঙ্গে সঙ্গে কাঁদতে থাকলো। জেলেদের শাহানার জন্য মায়া হলো। শাহানা মিনতি করল যে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হোক। যদি তিনি সৎ হন তবে নিশ্চয়ই আমার সাহায্য করবেন। জেলেরা শাহানাকে আসিফের প্রাসাদে নিয়ে গেল।
সেখানে গিয়ে সে রাজার সঙ্গে কথা বলার অনুমতি চাইল, কিন্তু তাকে রাজার বদলে রানী লায়লার কাছে নিয়ে যাওয়া হলো। এই রানী ছিল সেই রাজকুমারী যাকে খুঁজতে শাহানা সেখানে পৌঁছেছিল। শাহানা প্রথম দর্শনেই লায়লাকে চিনে ফেলল এবং তাকে সেই গল্প শোনালো যা সে জেলেদের শুনিয়েছিল। তারপর সে লায়লার কাছে মিনতি করল যে তাকে প্রাসাদে থাকার জন্য জায়গা দেওয়া হোক, সে তার সেবা করবে। লায়লা তার স্বামী আসিফের সঙ্গে পরামর্শ করল এবং যখন সে রাজি হলো তখন সে শাহানাকে তার কাছে রাখল। শাহানা প্রাসাদে থাকতে শুরু করল। 1 মাস কেটে গেল। শাহানাকে কোনো কাজ করতে হতো না, সব চাকর কোনো কাজ করত না, সব কাজ নিজে নিজেই হয়ে যেত। প্রাসাদের প্রতিটি অংশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে থাকত। খাবারের সময় হলে মজার এবং ভালো খাবার নিজে নিজেই চলে আসত। যখন আসিফ বাড়িতে থাকতো না তখন শাহানা লায়লার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করত। সে বারবার লায়লার কাছে জিজ্ঞাসা করত, প্রাসাদের সব আজ কে করে, বাসন কে পরিষ্কার করে, আর খাবার কে রান্না করে। শাহানা যেভাবেই হোক এই বিষয়গুলোর রহস্য জানতে চাইত, কিন্তু লায়লা এই বিষয়ে কিছুই জানত না। জাদুর আয়নার বিষয়ে তার কিছুই জানা ছিল না। সে শুধু এই জবাব দিত যে এই বিষয়ে তার স্বামী জানেন, সে জানে না। শাহানা বড় চালাকিভাবে বলতো, মহারানী, আপনি তার স্ত্রী, তিনি আপনাকে বলেন না যে প্রাসাদের সব কাজ কে করে এবং বাইরের কাজ কার ওপর নির্ভর করে। আমি অবাক হয়েছি যে আপনি কেমন স্ত্রী, আর আপনার স্বামীর আপনার প্রতি কেমন ভালোবাসা যে তিনি আপনার কাছ থেকে এই রহস্য লুকান। এই রহস্য জানা আপনার অধিকার। শাহানা সব সময় এই ধরনের কথা বলে লায়লাকে বোঝাতে থাকত। লায়লা সরল মনা ছিল। সে শাহানার কথায় এসে গেল এবং উদ্বিগ্ন থাকতে লাগল। এক রাতে সে সুযোগ পেয়ে তার স্বামী আসিফের কাছে জিজ্ঞাসা করল, আমাকেও তো জানতে দিন যে প্রাসাদের এত সব কাজ কে করে। আপনি কেমন ভালো স্বামী যে আমাকে এত ছোট্ট বিষয়টাও বলেন না। আসিফ লায়লার কথায় এড়িয়ে গেল না এবং খুশি মনে জাদুর আয়নার বিষয়ে লায়লাকে বলে দিল। লায়লা খুশি হয়ে আয়নাটা হাতে নিল। সে মনোরঞ্জনের জন্য তাতে তাকাত তখন রাক্ষস হাজির হয়ে যেত এবং জিজ্ঞাসা করত, মহারানী কি আদেশ। লায়লা মজার জন্য তাকে এদিক ওদিক দৌড়াতো এবং খুশি হতো। পরের দিন যখন আসিফ শিকারে গেল এবং শাহানা লায়লার কাছে এসে বসল, তখন লায়লা জাদুর আয়নার বিষয়ে শাহানাকে পুরো গল্প শুনিয়ে দিল। শাহানা চালাকিভাবে এটাও জিজ্ঞাসা করল যে আয়নাটা কোথায় এবং কিভাবে কাজ করে। সুযোগ পেয়েই শাহানা আয়নাটা চুরি করে নিল এবং রাক্ষসকে ডাকল। রাক্ষস হাজির হতেই জিজ্ঞাসা করল, হে বুড়ি মহিলা, কি আদেশ। শাহানা তৎক্ষণাৎ বলল, আমাকে এবং রাজকুমারী লায়লাকে তৎক্ষণাৎ রাজার প্রাসাদে ফিরিয়ে দাও। এক মুহূর্তে দুজনেই রাজার প্রাসাদে ছিল। শাহানা আবার রাক্ষসকে ডাকল এবং আদেশ দিল, জাদুর প্রাসাদটাকে ছাইয়ের স্তূপ করে দাও। পরক্ষণেই আসিফের প্রাসাদ ছাইয়ের স্তূপে পরিণত হল। আসিফ শিকারে গিয়েছিল, ফিরে এসে দেখল না প্রাসাদ আছে না রাজকুমারী, শুধু ছাইয়ের একটা স্তূপ ছিল। সে মাথায় হাত দিয়ে বসে পড়ল, এখন কি করব। রাজকুমারী লায়লা তার বাবার প্রাসাদে যাওয়ার আগে জাদুর প্রাসাদের একটা বেড়ালকে কাঁচা মাংসের একটা টুকরো দিয়েছিল। যখন প্রাসাদ পুড়ে গেল তখন বেড়ালটি কোনোভাবে বেঁচে গেল। এখন শেষে মাংসের টুকরোটি খুঁজছিল। আসিফও বেড়ালের সঙ্গে মাংসের টুকরো খুঁজতে লাগল। মাংসের টুকরোটি তাড়াতাড়ি পাওয়া গেল। আসিফ মাংসের টুকরোটিকে 2 ভাগে ভাগ করল। এক টুকরো বেড়ালের সামনে ফেলে দিল এবং আরেক টুকরো নিজের পকেটে রেখে দিল। এখন এই টুকরোটি লায়লার শেষ নিশানা হয়ে রইল। সে টুকরোটি পকেটে রেখে লায়লাকে খুঁজতে বেরিয়ে পড়ল। সে দূর দূর পর্যন্ত হেঁটে চলল। পাহাড় ও মাঠ, নদী ও নালা, দরিয়া ও সমুদ্র তার ইচ্ছা শক্তির সামনে কিছুই ছিল না এবং সে চলতে থাকল। অবশেষে সে সেই দেশে পৌঁছল যেখানে লায়লার বাবা রাজা ছিলেন। আসিফ সোজা শাহী রান্নাঘরে হাজির হলো এবং বাসন ধোয়ার কাজের জন্য মিনতি করল। সৌভাগ্যক্রমে শাহী রান্নাঘরে বাসন ধোয়ার জন্য একজন চাকরের প্রয়োজন ছিল। আসিফের কাজ হয়ে গেল। এখন সে যেভাবেই হোক লায়লার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজত। তাকে খবর পৌঁছে গিয়েছিল যে লায়লা প্রাসাদে ফিরে এসেছে। একদিন শাহী রান্নাঘরের বুড়ো রাঁধুনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। আসিফ তাকে বলল, বড় মিয়া, আপনি শুধু দেখতে থাকুন, আমি সব খাবার তৈরি করে বাসনে সাজিয়ে দেব। বুড়ো রাঁধুনি রাজি হয়ে গেল। আসিফ শাহী রাঁধুনির নির্দেশ অনুযায়ী খাবার সাজাল এবং লায়লার প্লেটে সেই মাংসের ছোট্ট টুকরোটিও রাখল যা সে জাদুর প্রাসাদ থেকে এনেছিল।
লায়লাও তার স্বামীর বিচ্ছেদের কারণে খুব অস্থির ও উদ্বিগ্ন ছিল এবং সবসময় ভাবত যে তার স্বামীকে কিভাবে খুঁজে পাবে। সময়ের সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা হওয়ার আশা শেষ হয়ে যাচ্ছিল। যখন সে তার প্লেটে মাংসের সেই টুকরোটি দেখল, তখন প্রথমে সে উদ্বিগ্ন হল এবং তারপর খুশিতে তার হৃদয় ধড়ফড় করতে লাগল। তার তৎক্ষণাৎ মনে পড়ল যে তার স্বামী প্রাসাদে উপস্থিত আছে এবং এখন তার সঙ্গে দেখা করা কঠিন নয়। লায়লা রাঁধুনিকে ডাকল এবং তার খাবারের খুব প্রশংসা করল। তারপর জিজ্ঞাসা করল, রান্নাঘরে কি কোনো নতুন চাকর বা লোক রাখা হয়েছে, কারণ কাজ আগের চেয়ে ভালো হচ্ছে? রাঁধুনি হাত জোড় করে মিনতি করল, রাজকুমারী সাহেবা, আমি বুড়ো এবং অসুস্থ, আজ আমার কাজ হচ্ছিল না, তাই আমি আমার সাহায্যকারী নজওয়ানকে দিয়ে খাবার তৈরি করিয়েছি। এই নজওয়ান কিছুদিন আগেই কাজে নেওয়া হয়েছে, ভালো ছেলে বেচারা। লায়লা বলল, বড় মিয়া, আপনি যান, আপনার শরীর ভালো নেই, আমার চা ওই নজওয়ানের হাত দিয়ে পাঠিয়ে দিন। যখন স্বামী স্ত্রী এত দীর্ঘ বিচ্ছেদের পর মিলিত হলো, তখন তাদের খুশির কোনো সীমা ছিল না। লায়লা তার এক একটা ঘটনা আসিফকে শোনালো এবং সেও তার পুরো ঘটনা বর্ণনা করল। এখন দুজনে পরামর্শ করল যে যেভাবেই হোক জাদুর আয়নাটা হাসিল করতে হবে, যাতে তারা আবার তাদের প্রাসাদে ফিরে গিয়ে হাসি খুশি থাকতে পারে। কিন্তু সেই জাদুর আয়না তো সেই বুড়ি মহিলা শাহানার কাছে ছিল এবং সে সবসময় লায়লার কাছে থাকত। শাহানা আসিফকে দেখেই চিনে ফেলল, কারণ সে লায়লার জন্য খাবার এবং চা নিয়ে আসত। শাহানা রাক্ষসকে ডাকল এবং আদেশ দিল যে আসিফকে তার পোড়া প্রাসাদে ফিরিয়ে দেওয়া হোক। পরক্ষণই আসিফ ছায়ের স্তূপে বসেছিল। এখন সে ছিল এবং তার বেড়াল দুজনেই একে অপরের সঙ্গে ছিল। এবার বেড়ালের কথা শুনুন। যখন আসিফ প্রাসাদ ছেড়ে চলে গেল এবং প্রাসাদও পুড়ে ছাই হয়ে গেল, তখন বেড়াল ভুকে মরতে লাগল। বাধ্য হয়ে ইঁদুর ধরে ধরে খেতে লাগল। যখন আসিফ ফিরে এলো, তখন অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। ইঁদুর ধরে খেতে শুরু করেছিল। যখন ইঁদুরের রাজা জানল যে মানুষের রাজা আসিফ তার রাজ্যে ফিরে এসেছে, তখন সে ভাবল যে ন্যায়ের জন্য মানুষের রাজার কাছে যাওয়া উচিত। সে আসিফের কাছে পৌঁছে চি চি করে কথা বলতে লাগল, ভগবানের দোহাই, সাহায্য করুন, যদি আপনার বেড়াল এভাবে আমার ইঁদুর মেরে খেতে থাকে তবে আমি ধ্বংস হয়ে যাব। আসিফ বেড়ালকে বলল, আমি তো ইঁদুরকে এখান থেকে সরিয়ে দেব, কিন্তু আমার দুঃখ কে দূর করবে? ইঁদুর বলল, বলুন আপনার কি দুঃখ, হয়তো আমি আপনার কিছু কাজে আসতে পারি। এতে আসিফ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্প শোনালো, রাজকুমারী লায়লা ও প্রাসাদের বিষয়ে, জাদুর আয়নার বিষয়ে এবং শেষে সেই প্রতারক বুড়ি মহিলা শাহানার বিষয়ে, যার কৃতাকারণে সে এখানে পৌঁছেছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার? ইঁদুরের রাজা চি করে তার লেজ নাড়িয়ে বলল, আপনি আপনার বেড়ালচো থামিয়ে আমার সৈন্যদের বাঁচান, আমি আমার সৈন্যদের পাঠিয়ে সেই জাদুর আয়নাটা আনিয়ে দেব। আসিফের সঙ্গে দেখা হওয়ার পর ইঁদুরের রাজা তার ফৌজকে ডাকল এবং বলল যে ইঁদুররা প্রায়ই রাজার প্রাসাদে যায় তারা এগিয়ে আসুক। যখন তারা এগিয়ে এলো, তখন সে জিজ্ঞাসা করল কোন কোন ইঁদুর সেই বুড়ি মহিলা শাহানার বিষয়ে জানে। তখন তাদের মধ্যে একটা খোড়া ইঁদুর এগিয়ে এসে বলল, হুজুর, আমি সেই বুড়ি মহিলার কুঠুরিতে খাবারের খোঁজে যাই, জাদুর আয়নাটা আমি প্রায়ই তার হাতে দেখেছি, আমি খুঁজে বের করব যে সে আয়নাটা কোথায় রাখে। তাহলে তোমাকে এখনই সেখানে যাওয়ার আদেশ দেওয়া হলো, যেভাবে সম্ভব সেই আয়নাটা এখানে নিয়ে এসো, ইঁদুরের রাজা বলল। খোড়া ইঁদুর তার রাজার পায়ের মাটি চুমু খেয়ে বলল, মহারাজ, আপনার আদেশ মাথায় তুলে নিলাম, তবে আমার সঙ্গে কিছু ইঁদুর পাঠিয়ে দিন, তারা কঠিন সময়ে আমার সাহায্য করবে। ইঁদুরের সর্দার তার মিনতি মঞ্জুর করল। খোড়া ইঁদুর একটা ইঁদুরের পিঠে চড়ে রওনা হলো। বাকি ইঁদুররাও তার সঙ্গে সঙ্গে চলতে লাগলো। চলতে চলতে তারা 7 সমুদ্র পার হয়ে রাজার রাজ্যে পৌঁছে গেল। প্রথমে শাহী দরবারে প্রবেশ করল এবং তারপর শাহানার কক্ষে ঢুকে গেল। এটা ছিল রাতের খাবার খাওয়ার সময়। প্রতারক বুড়ি মহিলা মজা করে খাবার খাচ্ছিল। তারা ধৈর্য ধরে শাহানার ঘুমানোর অপেক্ষা করতে লাগলো। তারা শাহানার প্রতিটি নড়াচড়া মনোযোগ দিয়ে দেখছিল। বিছানায় শোয়ার আগে শাহানা প্রায় 100 বার আয়নাটা তুলে তুলে দেখল। যখন ঘুম তাকে খুব পীড়িত করল, তখন বালিশে বাঁধা রাখতেই ঘুমিয়ে পড়ল এবং খোরাক করা শুরু করল। শাহানার খোরাক্কায় ইঁদুররা নিশ্চিত হলো যে সে ঘুমিয়ে পড়েছে। তখন 3টে ইঁদুর লাফিয়ে শাহানার বিছানায় ঢুকে গেল। খোড়া ইঁদুর শাহানার নাকে তার লেজ ঘোরালো, যাতে শাহানার হাঁচি শুরু হলো। অন্য 2 ইঁদুর, যারা তাদের কাজে খুব দ্রুত ছিল, তাড়াতাড়ি এগিয়ে গেল এবং শাহানা যেই হাঁচির জন্য বালিশ থেকে মাথা তুলল, তারা জাদুর আয়নাটা বালিশের নিচ থেকে টেনে নিল।
ইঁদুররা তাড়াতাড়ি সেই আয়নাটা নিয়ে তাদের রাজার কাছে পৌঁছে গেল। ইঁদুরের রাজা আয়নাটা দেখে খুব খুশি হলো এবং সে প্রতিশ্রুতি অনুযায়ী আয়নাটা আসিফের হাতে তুলে দিল। আসিফ তার ধন্যবাদ জানাল এবং বিড়ালকে বগলে নিয়ে চলতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর সে আয়নাটা বের করল এবং রাক্ষসকে ডাকল। রাক্ষস এসেই মাথা নিচু করে বলল, আমার রাজকুমার, কি আদেশ? আসিফ আদেশ দিল, আমার জন্য ভালো কাপড় আনো, একটা দুর্দান্ত ঘোড়া এবং একটা ফৌজও তৈরি করো। কিছুক্ষণ পর আসিফ শাহী পোশাক পরে এবং বড় ফৌজ নিয়ে রাজার প্রাসাদের দিকে এগিয়ে চলল। রাজা যখন আসিফের ফৌজ এবং ঐশ্বর্যের কথা জানলেন, তখন তিনি তার মেয়ে লায়লার সঙ্গে আসিফের বিয়ে দিতে রাজি হয়ে গেলেন। নবজোয়ান আসিফ এবং রাজকুমারী লায়লার খুব ধুমধাম করে বিয়ে হলো এবং একটা বড় ভোজের আয়োজন করা হলো। পুরো প্রাসাদে আলো জ্বালানো হলো এবং হাজার হাজার অতিথিকে ভোজ দেওয়া হলো। এবার বুড়ি মহিলা শাহানার কথা শুনুন। আসিফ রাক্ষসকে ডাকল এবং বলল, বুড়ি মহিলা শাহানাকে তার খারাপ কাজের জন্য কঠিন শাস্তি পাওয়া উচিত। শাহানা সেই মুহূর্তে প্রাসাদ থেকে অদৃশ্য হয়ে গেল এবং তারপর আর কখনো প্রাসাদে দেখা যায়নি। বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।